বেশ ভালোই ছিলাম, নিজের মতো নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছিলাম। হঠাৎ সব গোলমাল হয়ে গেল। গোলমালের শুরু সোমবার সকালে। বাজার থেকে ফিরে সবে থলেটা নামিয়েছি, সোহিনী বলল, জানো একটা মজার ব্যাপার হয়েছে। আমি গা করলাম না। সোহিনীর সব কথা আমি গা করি না। কেন করি না সে কথা বলার আগে নিজের সম্পর্কে একটু বলে নি। গোলমালের তীব্রতা বোঝাতে এই পরিচয় প্রয়োজন হতে পারে। আমার নাম পিনাকি রায়। সামনের আশ্বিনে 34-এ পা দেব। চেহারা একসময় টান ছিল, এখন অল্প ভুঁড়ি হয়েছে। অফিস যাতায়াত ছাড়া মূলত ঘরে শুয়ে বসে থাকি। ভুঁড়ি হওয়া অস্বাভাবিক কিছু নয়। শুধু ভুঁড়ি নয়, আমার চোখে মুখে হালকা বুড়োটে ভাব এসেছে। সোহিনী সেদিন মাথার পেছনে আবছা টাক দেখতে পেয়েছে। কোথা থেকে টাকে চুল গজানোর ওষুধও জোগাড় করেছে। সকালে স্নানের পর থাবড়ে মাখতে হবে। এক সময় আমার অনেক স্বপ্ন ছিল, আর 5টা বাঙালি ছেলের যেমন থাকে আর কি। কত কি যে হতে চেয়েছিলাম। ছোটবেলায় একটু আধটু ছবি আঁকতে পারতাম। পাড়ার বসে আঁকো প্রতিযোগিতায় 2বার সান্ত্বনা পুরস্কার পেয়েছি। ঠিক করলাম আর্টিস্ট হব। দিনরাত রং তুলি নিয়ে বসে থাকতাম, কিন্তু তেমন সুবিধে হলো না। একটু বড় হয়ে রং তুলি ফেলে ফুটবল খেলতে শুরু করলাম। ক্লাস টিমের গোলকিপার, ভালোই খেলতাম। ইচ্ছে ছিল বড় কোনো ক্লাবে ভর্তি হয়ে খেলা শিখব, সেও বেশি এগোলো না। এরপর এলো গান বাজনা। কাকার ছিল গানের শখ। কাকা একদিন গাইছিল, আমি টেবিলে তাল ঠুকছিলাম। কাকা থমকে গেল, হাসি মুখে বলল, বাবা বাবা, ভালো বাজালি তো। এই ছেলে মাঠে ঘাটে ফুটবল না পিটিয়ে তবলাটা শিখে ফেল দেখি। ধীরে কেটে না, আমি মাস্টার ঠিক করে দেব। রেওয়াজের সময় আমাকে হেল্প করবি, আমার সঙ্গে ফাংশনে যাবি। আমাকে আর বাইরের কারোর উপর ডিপেন্ড করতে হবে না। কাকা ভাইপো জুটি, বুঝলি? দ্রুত শিখে ফেললাম তবলা। মাস্টার মশাই বললেন, ছেলের তাল জ্ঞান ভালো। কাকার সঙ্গে ঘুরে ঘুরে প্রোগ্রামও করেছি। গানের মাঝখানে কাকা 3-4 মিনিটের সুযোগ দিতেন। বোল বাজিয়ে হাততালি পেতাম, খুব মজা হতো। এত মজা যে ঠিক করলাম চুলোয় যাক বাকি সব, গান বাজনা নিয়েই থাকবো। হাততালি শুনে বেড়াবো। কানে শুধু বাজতে লাগলো, তেরে কেটে তা, ধীরে কেটে না। কলেজে ঢুকে মাথা থেকে তবলা উবে গেল। ঢুকলো অভিনয়ের পাগলামি। নাটকের দলে নাম লেখালাম। ডিরেক্টর অর্জুনদা বলল, শোন পিনাকি, তোর হবে, লেগে থাক। বছর ঘুরতেই অভিনয় ছেড়ে দিলাম। তখন একটাই চিন্তা, লেখাপড়া শিখে বড় চাকরি পেতে হবে, এত বড় যে গাড়ি থেকে নামলেই সবাই স্যালুট ঠুকবে। বই খাতা নিয়ে খাটাখাটনি শুরু করলাম জোর। খাটনিতে রোগা হয়ে গেলাম, কিন্তু রেজাল্ট ভালো হলো না। তাও হাল ছাড়িনি। কলেজ শেষ করে বড় চাকরির পরীক্ষায় বসেছি বারবার। ইন্টারভিউ দিয়েছি। যদি শিখে ছেড়ল না। আসলে আমি একজন অ্যাভারেজ গড়পড়তাদেরও অনেক সময় লেগে যায়, এই যাকে বলে ক্লিক করা। আমার করলো না। এখন আধা সরকারি অফিসে মাঝারি ধরনের চাকরি নিয়ে থিতু হয়ে বসেছি। ট্রামে চেপে টিকটিক করে অফিসে যাই, কাজের চাপ নেই। অনেকটা সময় নিয়ে চা জল খাই, দুটো ফাইল দেখতেই দিন কাবার। কোনো দিন ইচ্ছে হলে আগে বেরিয়ে আসি। এমন পোস্টে আছি অফিস থেকে বেরিয়ে গেলেও কারো চোখে পড়ে না। অফিসে কোনো কিছুতেই আমি থাকি না।
না পলিটিক্স, না পিকনিক। এসব অফিসে ধরা করা করলে ভালো পোস্টিং হয়, মাইনেও বাড়ে। আমিও গোপনে চেষ্টা করেছি, ইউনিয়ন নেতা, মন্ত্রীর চালা, ডিপার্টমেন্টের বস ধরেছি, ফেল মেরেছি। মনকে বানিয়ে সান্ত্বনা দিয়েছি, এই ঠিক আছে, বড় কিছু হয়ে গেলে ঝামেলা হতো। এইরকম একটা বানানো ভালো থাকবার সময় গোলমালের মধ্যে পড়েছি, জটিল গোলমাল। আমার বউ সোহিনী সুন্দরী এবং বোকা। তার রূপ এবং বোকামি দুটোর মধ্যেই এক ধরনের সহজ সরল ব্যাপার রয়েছে। এই সহজ সরল ব্যাপার কখনো মন্দ লাগে না, কখনো অসহ্য মনে হয় না। মনে হয় বেশ তো ছিলাম, 33 বছর বয়সে কেন মরতে বিয়ে করতে গেলাম। মধ্যবিত্ত ঘরের মেয়ে সোহিনীর গায়ের রং ফর্সা, গোলগাল, বেটেখাটো চেহারা। হাসলে ডান দিকের ওপরের পাটি থেকে একটা গজদাঁত উকি মারে। সুন্দর লাগে, কিন্তু বুদ্ধিদীপ্ত কোনো ব্যাপার নেই। তার সৌন্দর্য হলো ভোঁতা সৌন্দর্য। সোহিনীর বোকামিও তাই। বহু মানুষ আছে যারা ঘোর প্যাচের বোকা হয়। এরা নানা রকম গিট পাকাতে পারে, চট করে রেগে যায়, চিৎকার করে। এই ধরনের বোকামিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে। শান্তশিষ্ট স্বভাবের সোহিনী সরল ধরনের বোকা। সে জানে দুনিয়া দ্বিধাবিভক্ত একটা জায়গা, সব কিছুতে আড়াআড়ি ভাগ, সাদা কালো, ভালো মন্দ, সুখ দুঃখ, এছাড়া অন্য কিছু নেই। মাঝে মাঝে অসহ্য লাগে। একটা উদাহরণ দিই। অফিস থেকে ফিরে অন্ধকার বারান্দায় একা বসে থাকাটা আমার পুরনো অভ্যেস। কেন এই অভ্যেস হয়েছিল আমার ঠিক জানা নেই। হতে পারে কোনো কারণে মন খারাপ লাগতো। ভেবেছিলাম বিয়ের পরে অভ্যেস যাবে, গেল না, বরং নতুন ফ্যাক্টর শুরু হলো। সোহিনী এসে বকর বকর শুরু করলো। কি হয়েছে, শরীর খারাপ? আমি সংক্ষেপে বলতাম না। সোহিনী আমার কাঁধে হাত রাখতো, বলতো, তাহলে অন্ধকারে বসে আছো কেন? আমি কাঁধ থেকে সোহিনীর হাত সরিয়ে বিরক্তি গোপন করে বলতাম, এমনি। সোহিনী মোড়া টেনে পাশে বসে পড়তো, আমার হাত ধরে বলতো, হ্যাঁ গো, অফিসে গোলমাল হয়েছে? আমার রাগ বাড়ত, তাও নিজেকে সামলে বলতাম, না, অফিসে গোলমাল হয়নি। আমাদের ফ্ল্যাটের বারান্দাটা ছোট, গ্রিল দিয়ে ঘেরা, কিন্তু এদিকে একটা বড় মাঠ রয়েছে। বাড়িটারই এখনো কিছু ওঠেনি, তাই অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। 3 তলা বলে হাওয়া বাতাসও আছে। সোহিনী আদুরে গলায় বলতো, কিছুই না হলে অন্ধকারে ভূতের মতো বসে আছো কেন? তুমি কি ভূত? আমার দিদা বলতো ভূতেরাই কেবল একা থাকতে পারে। কথা শেষ করে সোহিনী হি হি করে হাসতো। আমার মাথায় আগুন জ্বলে উঠত। সোহিনীর হাত ছাড়িয়ে দিয়ে চাপা গলায় হিসিয়ে উঠতাম, তুমি ভেতরে যাও সোহিনী, আমাকে একা থাকতে দাও। সোহিনী আরো কাছে ঘেঁষে আসতো, আমার কাঁধে মাথা রেখে বলতো, না, যাব না, এখানেই থাকবো, তোমার সঙ্গে গল্প করব। এই জানো, আজ বিকেলে মঞ্জুতি ফোন করেছিল। আমি তখন টিভিতে সিরিয়াল দেখছি। আমি কাঁধের ওপর থেকে সোহিনীর মাথা সরিয়ে দিয়ে চিৎকার করে উঠতাম, গেট আউট, চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। আজকাল বারান্দায় বসা প্রায় ছেড়েই দিয়েছি। অফিস থেকে ফেরবার সময় কোনোদিন ভালো না লাগলে পার্কে ঢুকে পড়ি। মোবাইল বন্ধ থাকে, বেঞ্চে বসে থাকি চুপচাপ। বাড়ি ফিরলে সোহিনী জিজ্ঞেস করে, দেরি হলো কেন? আমি অস্ফুটে বলি, অফিসে আটকে গিয়েছিলাম। এই পর্যন্ত শুনে কেউ যদি ভাবে
আমি আমার বোকা বউকে নিয়ে অশান্তিতে আছি, সেটা ভুল হবে। সোহিনীকে নিয়ে আমি সুখী আছি। একজন সাদামাঠা ছোট চাকরি করা 1.5 কামরার ফ্ল্যাটে থাকা পুরুষ মানুষের জন্য এর থেকে ভালো বউ কি আর হতে পারে? বরং বেশি ভালো হয়েছে। সোহিনীর সংসারে যথেষ্ট মন, রান্না বান্নায় বিরাট কিছু না হলেও চলনসই। অফিস যাওয়ার সময় আমাকে গুছিয়ে টিফিন করে দেয়। শখ আহ্লাদ বলতে সাজগোজ করা আর সিনেমা দেখতে যাওয়া। শনি রবিবার হলে সিনেমা যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করে। 2-1 দিন যাই, বেশিরভাগ সময় শুয়ে বসেই থাকি। এই মেয়ে সব কথায় গুরুত্ব দেওয়ার কোনো কারণ আছে কি? একেবারেই নেই। সোমবার সকালেও ছিল না। তাই সে যখন মজার ব্যাপার শোনাতে চাইল, বললাম, তোমার মজার ব্যাপার পরে শুনলেও চলবে সোহিনী, আগে আমাকে 1 কাপ চা করে দাও তো। ভেবেছিলাম চা আনতে আনতে হাবিজাবি প্রসঙ্গ সোহিনী ভুলে যাবে, আমিও অফিসের জন্য রেডি হতে চলে যাব। কিন্তু তা হলো না। সোহিনী চা এনে আমাকে তার মজার ব্যাপার বলল। আমি চমকে উঠলাম। আমার পানা জমা শান্ত পুকুরে গোলমাল শুরু হলো, ভয়ঙ্কর গোলমাল। গল্প বলা কাজ অফিসিয়ালে আজ আপনারা শুনছেন প্রচেত গুপ্তর লেখা আমি আর পিনাকি। গল্পের প্রথম ভাগে আমরা দেখেছি পিনাকি এক অদ্ভুত মানসিক পরিস্থিতির শিকার হতে চলেছে। আসুন শুনে ফেলা যাক গল্পের বাকি অংশ। চায়ের কাপ হাতে এতক্ষণ চুপ করে শুনছিলাম। এবার বললাম, তোমাকে কে বলল? সোহিনী গজলাতে হেসে বলল, একতলা ঝুমাদি। কি বলল? খালি আগে ঝুমাদির সঙ্গে সিঁড়িতে দেখা। বলল, এই সোহিনী জানিস, তোর বরের নামে আর একটা লোক এবারেই এসেছে। আমি প্রথমটাই বুঝতে পারিনি, বললাম, কি বলছো, বুঝতে পারছি না। আমার বরের নামে আর একটা লোক মানে? বুঝিয়ে বলো। ঝুমাদি তখন বুঝিয়ে বলল, আজ সকালে মর্নিং ওয়াকের সময় ওকে কে যেন খবর দিয়েছে, গলির মোড়ের উঁচু পাঁচিলের বাড়িটায় কদিন হলো পিনাকি রায় নামে একজন এসেছে। এই ফ্ল্যাটের কারোর সঙ্গে খুব একটা কথাবার্তা আমার নেই, পাড়াতেও নয়। বিয়ের পর যেটুকু যা যোগাযোগ সোহিনী রাখে। আমি বললাম, আর কি বলেছে? ভদ্রলোক ফ্যামিলি নিয়ে এসেছে, স্ত্রী আর একটা বাচ্চা মেয়ে আছে। লোকটার বয়সও নাকি তোমার মতো। কথা শেষ করে সোহিনী খিলখিল করে হেসে ওঠে। আমি বিরক্ত হলাম। বললাম, এত হাসির কি হয়েছে? একই নামে দুটো মানুষ থাকতে পারে না? স্কুলে পড়বার সময় আমাদের ক্লাসে 3 জন প্রদীপ আর 2 জন তাপস ছিল। ওই আমরা তো হাসতাম না? কথা বলতে বলতে উঠে পড়লাম। বললাম, সব কিছু নিয়ে হাসলে লোকে বোকা বলবে। ভাত দাও, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বউকে মুখে যাই বলি না কেন, মনের ভেতর খচখচানি শুরু হলো। বেশ ছিলাম শান্তিতে, এ আবার কি ঝামেলা? ছোটবেলায় এসব গায়ে লাগে না, কিন্তু বড় হওয়ার পর অস্বস্তি হয়। তার উপর আবার একেবারে পদবী, বয়স শুদ্ধ। কাজের জায়গায় হলে একটা কথা ছিল, এই যে একেবারে বাড়ির কাছে, ঘাড়ের উপর বলা যেতে পারে। খেতে বসে সোহিনীকে সহজভাবে জিজ্ঞেস করলাম, ওই লোক কবে এসেছে? বাড়িটা কিনেছে নাকি? কোন লোক? ওই যে তোমার পিনাকি রায়। সোহিনী হাতে থমকে গিয়ে বলল, আমার পিনাকি রায়? বুঝতে পারলাম বোকার মতো বলে ফেলেছি। নিজেকে একটু সামলে নিতে বললাম, আরে বাবা, ওই যে, আরে যে লোকটা পাড়ায় এসেছে। সোহিনী ফিক করে হেসে বলল, আমি কি জানি, আমার কি মাথা ব্যথা? তোমার মাথা ব্যথা হলে তুমি খোঁজ নাও। সোহিনীর কথা একটু লজ্জাই পেলাম। সত্যি তো, আমার কিসের মাথা ব্যথা? নাম এক তো কি হয়েছে, অমন হাজার হাজার হয়। রাস্তায় ঢিল চললে একটা না একটা পিনাকির গায়ে লাগবেই। তারপরেও হালকা মাথা ব্যথা পেলাম অফিস যাবার সময়। দেখি গলির মোড়ের উঁচু পাঁচিলের বাড়ির গেটের সামনে একটা মস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। পিনাকি রায়ের গাড়ি। আমার যে কি হলো, ছাতায় নিজেকে আড়াল করে দ্রুত পায়ে এগিয়ে গেলাম ট্রাম লাইনের দিকে। অফিসে সারাদিন অস্বস্তি চলতে লাগলো। ঘাড়ের ওপর উড়ে এসে জুড়ে বসা সেই পিনাকি রায় আর তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা মস্ত গাড়ি
মাথার ভেতরে খচখচ করতে লাগলো। আমি জোর করে ঝেড়ে ফেলতে চাইলাম, পারলাম না। সন্ধেবেলা অফিস থেকে বেরিয়ে পার্কে গিয়ে বসলাম। মনকে শান্ত করতে পারছি না, ছটফট করছে। কেন এমন হচ্ছে? ওই অচেনা অজানা পিনাকিরার ওপর রাগ হচ্ছে। কেন হচ্ছে? রাত 9টা পেরিয়ে বাড়ি ফিরলাম। খুব চেয়েছিলাম ফিরবার সময় উঁচু দেওয়ালের বাড়ির দিকে তাকাবো না, গটগট করে হেঁটে চলে যাব। শেষ মুহূর্তে পারলাম না, চোখ পড়ে গেলই। গেটের পাশে বড় নেম প্লেট, ওপরে আলো জ্বলছে। নেম প্লেটে বড় বড় করে লেখা শ্রী পিনাকি রায়। মাথা ঝা ঝা করে উঠল। তার মানে ওই লোক এত বড় বাড়িটা কিনে নিয়েছে। লোকটার এত টাকা! বাড়ি ফিরে একটা কথাও বললাম না। সোহিনী ঘ্যান ঘ্যান করছিল। কতদিন নাকি তার বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয় না, এবার নিয়ে যেতেই হবে। জবাব দিলাম না। রাতে একটার বদলে 2টো ঘুমের ট্যাবলেট খেলাম। পরদিন ঘুম থেকে উঠে দেখি ঝরঝরে লাগছে। রাগটা কিচ্ছু নেই। আগের দিনে কথা ভেবে লজ্জাই করলো। একটা অচেনা অজানা মানুষের ওপর রাগ শুধু ছেলে মানুষই নয়, পাগলামিও বটে। পিনাকি তো আমার কেনা নাম নয় যে আর কারো হতে পারবে না। অফিসে গিয়ে ফাইল নিয়ে বসলাম। বিকেল 3টেতে সোহিনী ফোন করলো। তার গলায় একই সঙ্গে চাপা টেনশন এবং মজা। এই শোনো, একটা ঘটনা ঘটেছে। আবার কি হলো? খালি থেকে একটা লোক এসেছিল। আমি দরজা খুলতে বলল, ম্যাডাম আমি নন্দ, চেক নিতে এসেছি। আমি অবাক হয়ে বললাম, চেক? আমি তো আপনাকে চিনতে পারছি না। লোকটাও অবাক হয়ে বলল, স্যার মানে পিনাকি রায় যে আমাকে আসতে বলেছেন, ওকে বলল নন্দ এসেছে। আমি বললাম উনি তো অফিসে। লোকটা অবাক হয়ে বলল, সে কি আমাকে যে আসতে বললেন? বললেন এসে চেক নিয়ে যাও। আমি ভয় পেয়ে বললাম, চেক? লোকটা বলল রাজারহাটের জমির চেক, সেকেন্ড ইনস্টলমেন্ট, 2 লাখ টাকা। স্যারকে চেকটা আপনার কাছে রেখে গেছেন? আমি আকাশ থেকে বললাম আমি তো কিছুই বুঝতে পারছি না। এই পর্যন্ত বলে সোহিনী থামলো। আমি বুঝতে পারলাম আমার ভিতরে ঘামছি। তাতে দাঁত চেপে বললাম, তারপর কি হলো? তখন ওই লোকটা বলল, সে কি ম্যাডাম, আপনি জানেন না স্যার রাজারহাটে বাড়ি বানাচ্ছেন, বিরাট প্রজেক্ট। একতলায় গান বাজনা, নাটকের জন্য অডিটোরিয়াম, 2তলায় স্যারের ছবি আঁকা স্টুডিও। লোকটা এরপর হাসলো, বলল, ম্যাডাম মনে হয় স্যার আপনাকে সারপ্রাইজ দেবেন, তাই আগে কিছু বলেননি। আমি জমি কেনার বিষয়টা দেখছি। এই কথা শুনে আমি আরো অবাক হয়ে যাই। ছবি আঁকা তো দূরের কথা, তুমি তো একটা লাইনও ঠিক মতো টানতে পারো না। গান বাজনা অভিনয়েরও ধার কাছে দিয়ে যাওইনি কখনো। হঠাৎ মাথায় বিদ্যুতের ঝলক খেলে গেল। লোকটাকে বললাম, আপনি বোধহয় ভুল করছেন। এই পাড়ায় পিনাকি রায় নামে একজন এসেছেন, আপনি নিশ্চয়ই তার কাছে এসেছেন। আপনাকে কেউ ভুল করে এই বাড়ি দেখিয়ে দিয়েছে। আমার স্বামীর নামও পিনাকি রায় কিনা? লোকটা বিড়বিড় করতে করতে চলে গেল। আমারও ঘাম দিয়ে জ্বর ছাড়লো। তুমি তো আমাকে বোকা বলো, দেখো আমারও বুদ্ধি আছে, তাই না? কথা শেষ করে সোহিনী টেলিফোনে খিলখিল করে হাসল। বোকাদের লক্ষণ। চট করে মুড বদল হয়। মোবাইল কেটে দিয়ে রুমাল বের করে ঘাম মুছলাম। এসব এসব কি শুরু হয়েছে? এই ঝামেলা আমি কি করে সামলাবো? নাম মিলের মতো একটা অতি সাধারণ ঘটনা আমাকে এ কোন প্যাচে ফেললো? শরীর অল্প কাঁপছে, রাগে নাকি অপমানে মুখের সামনে ফাইল খুলে থম মেরে বসে থাকলাম। কোনো কাজ করতে পারলাম না। ছেলে মানুষের মতো একটা কথা মাথায় ঘুরতেই লাগলো, হারামজাদাকে পাড়া ছাড়া করতেই হবে, পাড়া থেকে তাড়াতেই হবে ওকে। অফিস থেকে বেরিয়ে রাত পর্যন্ত রাস্তায় এলোমেলো ঘুরে বেড়ালাম। মন খানিকটা শান্ত হলো। বাড়িতে ঢোকবার আগে মনে মনে প্রতিজ্ঞা করলাম, কিছুতেই এই পিনাকি রায় লোকটাকে নিয়ে ভাববো না।
ছেলে মানুষই নয়, এবার পাগলামি হয়ে যাচ্ছে। অচেনা পিনাক্কি রায়কে আমি হিংসা করছি? তার বৈভব, তার বাড়ি গাড়ি, গান বাজনা, অভিনয় আমি মেনে নিতে পারছি না। কোনো মানে নেই। রাতে সোহিনীকে আদর করবার জন্য কাছে টানলাম, দ্রুত হাতে নগ্ন করলাম। ফর্সা বলে অন্ধকারে ওই সোহিনীকে পুরোটা দেখা যায়। অন্যদিনের মতো আজও আমার বোকা বুকটা লজ্জা পেল। আমার শরীরে মিশে যেতে যেতে ফিস ফিস করে বলল, হে, এবার আমি মা হব। আমি অনেক চেষ্টা করলাম, কসরত করলাম অনেক। সোহিনী আমার শরীর জাগানোর চেষ্টা করলো নানাভাবে। স্বামীকে উত্তেজিত করবার কায়দা তার কম জানা নেই। আমি পারলাম না। শরীর মন এক করলাম, জোর খাটালাম নিজের ওপর, তাও পারলাম না। কেন এমন হলো? এমন তো হয় না কখনো। সোহিনীকে ছেড়ে দিয়ে সরে এলাম বিছানার অন্য পাশে। উপর হয়ে শুয়ে হাঁপাতে লাগলাম। নিজেকে বড় অসহায় লাগলো। ভয় হতে লাগলো, আমি কি পাগল হয়ে যাচ্ছি? অচেনা পিনাক্কি রায়কে নিয়ে দুদিন কিছু ঘটল না। আমারও মোটের ওপর মাথা ঠান্ডা ছিল। ঘটনা ঘটল তারপর পরপর ঘটতে লাগলো। শেষ ঘটনা মারাত্মক। সেদিন ফ্ল্যাটের নিচে নেমে দেখি আমার লেটার বক্সে একটা খাম। নিশ্চয়ই পোস্টম্যান ফেলে গেছে। তাড়াহুড়ো থাকলে অনেক সময় ওপরে ওঠে না। দামি খাম, ওপরে ইংরেজিতে সুন্দর করে আমার নাম লেখা। চিঠি এসেছে বিখ্যাত এক স্পোর্টস ক্লাব থেকে। স্পোর্টস ক্লাব থেকে আমার কাছে চিঠি? খেলা ছেড়েছি সেই স্কুল বয়সে। স্পোর্টস ক্লাব থেকে আমাকে কেন চিঠি পাঠাবে? উত্তেজনায় খাম ছিঁড়তে গিয়ে থমকে গেলাম। এতক্ষণে নজর পড়ল ঠিকানাতে। ঠিকানা আমার নয়, ঠিকানা গলির মোড়ের। পোস্টম্যান ভুল করেছে। নিমেষে মাথায় আগুন ধরে যায় যেন। খাম ছিঁড়ে ছুঁড়ে ফেলি। শুয়োরের বাচ্চাটাকে আমি খুন করব। খেতে বসে সোহিনীর ওপরও রেগে গেলাম। ও পুরী না দার্জিলিং বেড়াতে নিয়ে যাওয়ার জন্য ঘ্যানর ঘ্যানর করছিল। আমি চুপ করে খেতে লাগলাম। আমার মাথায় তখন অন্য কথা ঘুরছে। মানুষ কি করে মারতে হয়। সোহিনী বলল, তুমি এমন কেন? কথাটা ফট করে কানে লাগলো আমার। মুখ তুলে বললাম, কিরকম আমি? এত নির্লিপ্ত। বারবার বলি, তাও তোমার কানে কথা যায় না। শুধু আজ বলা তো নয়, বারবার এমনটাই দেখেছি। এমন গুটি থাকলে সংসার চলে না। আমি চাপা গলায় বলি, আমি গুটিয়ে থাকি? আমি গুটিয়ে যাওয়া মানুষ? তাতে কি ক্ষতি হচ্ছে? সবকিছু তো বেশ চলছে। রোজ বাজার করছি, তুমি রান্না করছো, আমি খাচ্ছি, ব্যাগে টিফিন নিয়ে অফিস যাচ্ছি, শনি রবিবার করে তুমি সিনেমা যাচ্ছ। আর কিভাবে সংসার চলবে? সোহিনী চিৎকার করে ঝগড়া করতে পারে না। যা ঝগড়া করবার নিচু গলায় করে। ব্যাস হয়ে গেল, আর কিছু চাই না। আমি রাগে হিসিয়ে উঠি। আর কি? আর কি পেলে খুশি হবে? সোহিনী বুঝতে পারে আমি রেগে গিয়েছি। সে স্থির চোখে তাকিয়ে বলে, জানি না, জানি না, তুমি খেয়ে নাও। আমি উত্তেজিত হয়ে উঠি। বলি, কি পারিনি আমি? সবই তো পেরেছি। মাথা গোজার ঠাই, উপার্জন, সংসার। একজন পুরুষ মানুষকে আর কি করতে হবে? হাতের থালা সরিয়ে আমি চিৎকার করে উঠি, জানি না বললে হবে না। সোহিনী, তোমাকে বলতেই হবে। সোহিনী আমার পিঠে হাত রাখে। শান্ত হও। আমি শান্ত হই না। মাথার ভিতর দপদপ করতে থাকে। শরীরের হাত ছড়িয়ে খাওয়া শেষ না করেই উঠে পড়ি। ব্যাগ হাতে অফিসে বেরিয়ে পড়ি। কড়া রোদে ছাতা নিতেও ভুলে যাই। এর কিছুক্ষণের মধ্যেই 3 নম্বর ঘটনাটা ঘটে। অচেনা পিনাক্কি রায় বাড়ির সামনে আমি ছন্দাকে দেখতে পাই। গেটের ভিতর থেকে আমার বয়সের একজন পুরুষ মানুষকে হাত নেড়ে হেসে বিদায় জানাচ্ছে। বোঝাই যাচ্ছে স্বামী স্ত্রী। এই লোকটাই তবে সেই পিনাক্কি রায়, ছন্দার স্বামী।
যৌবনে যে ছন্দার জন্য আমি পাগল হয়েছিলাম, দিনের বেলা কাজে মন বসাতে পারতাম না, রাতে ঘুম হতো না, অথচ কোনো দিন সামনে গিয়ে বলতে পারিনি ছন্দা এখনো আগের মতো সুন্দর হয়েছে। মনে হচ্ছে বয়স বাড়েনি একটু। ছিপছিপে গরম, শ্যামলা রং, উদ্দীপ্ত চোখ মুখ। এখন আমি কি করব? রাস্তা থেকে একটা আধলাই তুলে পিনাকিরার মাথায় মারব? নিজেকে একরকম টানতে টানতে ট্রাম রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করালাম। বিধ্বস্ত পরাজিত একটা মানুষ। বিকেলে অফিস থেকে সোহিনীকে ফোন করলাম। সোহিনী, বেড়াতে যাবে? ছুটির দরখাস্ত জমা দিয়েছি, তুমি তৈরি হও। সোহিনী বলল, কিছু খেয়েছো? কি যে ছেলে মানুষই করো। আমি ক্লান্ত হাসলাম। সিদ্ধান্ত আমার নেওয়া হয়ে গেছে। ফ্ল্যাট বিক্রি করে পাড়া ছেড়ে চলে যাব। পিনাকি রায়কে আমি খুন করতে পারবো না, আমি নিজেই পালাবো। বেড়াতে গিয়ে সোহিনীকে বলবো। শেষ ঘটনা ঘটলো রাতে। রাতে শোয়ার পর সোহিনী কাছে ঘেঁষে এলো। এই জানো, একটা মজার ব্যাপার হয়েছে। আমার গা ছমছম করে উঠল। আবার মজার ব্যাপার? সোহিনী বলল, জানো, সেই পিনাকি নামের লোকটা না আজ বাক্সপত্র গুছিয়ে পাড়া ছেড়ে চলে গেছে। এই বাড়িতে নাকি ভাড়ায় পোষাচ্ছে না, কম ভাড়ায় ঘর পেয়ে চলে গেছে। চলে গেছে? শুয়োরের বাচ্চাটা চলে গেছে? সোহিনী ঠিক বলছে তো? আমি দম চেপে বললাম, তুমি কোথা থেকে জানলে? সোহিনী আমার গালে হাত বুলিয়ে হেসে বলল, ঝুমাদি বলল, ও পাড়ার সব খবর রাখে। আমি স্বস্তির ঢোক গিলে বললাম, কিন্তু আমি যে ওই বাড়িতে পাথরের নেম প্লেট দেখেছি, লেখা আছে পিনাকি রায়। তুমি কি খেপেছো? ওই কিপটে লোক লাগাবে পাথরের নেম প্লেট, তাও আবার ভাড়া বাড়িতে। একদিন তো রিক্সাওয়ালার সঙ্গে ভাড়া নিয়ে বিশ্রীভাবে ঝগড়া করছিল। আমি ধরফর উঠে বসলাম, বিড়বিড় করে বললাম, রিক্সা? আমি যে বিরাট একটা গাড়ি দেখলাম। গাড়ি? দূর, কান্নাকার গাড়ি দেখেছো? সেদিন তো ঝুমাদি দেখালো মোটা সোটা ফর্সা বউকে নিয়ে মিনি বাসে উঠছে। ঝুমাদি এর মধ্যে ওই বাড়িতে একদিন গিয়েছিল পাড়ার কমিটির সঙ্গে চাঁদা নাকি চাইতে। বউটা হাও হাও করে চিৎকার করে। বর কি যেন একটা ছোটখাটো বিজনেস করে, অবস্থা ভালো নয়। মোটা ফর্সা বউ ছন্দা নয় তবে? তাহলে সবটাই আমার ভুল দেখা, ভ্রান্তি, নাকি মনে মনে তৈরি করে নিয়েছিলাম? আমার শরীর কাঁপছে। আমি ঝুঁকে পড়ে সোহিনীর নগ্ন কাঁধ দুটো শক্ত করে চেপে ধরলাম। সোহিনী, মঙ্গলবার দুপুরে তুমি যে আমাকে নন্দর কথা বললে, রাজারহাটের জমির টাকা বললে, ছবি গান বাজনার কথা বললে, সেগুলো তবে কি? এবার সোহিনী উঠে বসল, আমাকে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, জমি, টাকা, গান বাজনা, কি বলছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? মঙ্গলবার দুপুরে আমি তোমাকে ফোন করব কি করে? আমি তো তখন ঝুমাদির সঙ্গে সিনেমা হলে। আমি দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলাম। উফ, এত ভ্রান্তি, নিজের মনে এত বানিয়েছি। সত্যি সত্যি আমি পাগল হয়ে গিয়েছিলাম। সোহিনী গায়ে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বলল, কি হয়েছে তোমার? রেগে যাও, রাতে দেরি করে বাড়ি ফেরো, এমন মনমরা হয়ে থাকো যে আমাকে আদর পর্যন্ত করতে পারো না। কেন গো? বিকেলে দেখলাম সিঁড়ির নিচে তোমার একটা চিঠি ছেঁড়া অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই তুমি রাগ করে ছিঁড়েছ। কাগজের টুকরো তুলে দেখি ভুবনেশ্বর থেকে তোমার কোনো বন্ধু লিখেছে। সকালের চিঠিটাও ভুল ছিল তবে? অস্বাভাবিক নয়? এত ভুল করতে পারলে চিঠিতে ভুল হবে না কেন? সোহিনী দুহাত দিয়ে আমার মুখ তুলল, অস্ফুটে বলল, কি হয়েছে তোমার? আমি সোহিনীকে কাছে টেনে
মলিন হাসলাম। বললাম, গোলমাল হয়ে গিয়েছিল সোহিনী, মনে হয় এখন ঠিক হয়ে গেছে। সোহিনী আমার বুকের মধ্যে ঢুকতে ঢুকতে বলল, কি গোলমাল? আমি চুপ করে রইলাম। চুপ না করে উপায় কি? আমি আমার বোকা সরল বউটাকে কি করে বোঝাবো? আমি মনে মনে আর একটা পিনাকিকে তৈরি করে ফেলেছিলাম। আমার স্বপ্নের, আমার ব্যর্থতার পিনাকি। তার জন্য কদিন খুব রেগেছিলাম, কিন্তু এখন আমার মন খারাপ করছে। আমি যা পারিনি, আমার বানানো পিনাকি তো পেরেছিল। শুনছিলেন প্রচেত গুপ্তর আমি আর পিনাকি, গল্প পাঠ এবং পিনাকির চরিত্রে দীপম, সোহিনী, মৌলিমা, পিনাকির কাকা গানের মাস্টারমশাই ডিরেক্টর অর্জুন দা এবং গল্পের সূত্রধার আমি অভিক। সাউন্ডস্কেপ ডিজাইন সৈকত, প্রবাল এবং অভিক। পোস্টার ডিজাইন ব্রতপ্রিয়া এবং প্রবাল। পর্ব পরিচালনায় অভিক এবং প্রবাল। পরবর্তী দিনে আবারও গল্প বলা কাজ অফিসিয়াল হাজির হবে আরেকটি মনোরম কাহিনী নিয়ে। টিল দেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আওয়ার চ্যানেল গল্প বলা কাজ অফিসিয়াল, your গল্প পার্টনার। Stay tuned, my friends.